২রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রম শুরু ২০ জানুয়ারি। ব্যক্তি নয়, জনস্বার্থে ব্যবসা করা উচিত, সমাজসেবা দিবসে বললেন প্রধান উপদেষ্টা। মানবিক সত্তা জাগ্রত করার আহ্বান। সারা দেশে জেঁকে বসেছে শীত। চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ ৯-এর ঘরে। কুয়াশা কাটলেই নামবে শৈত্যপ্রবাহ। এবং ঢাকা দিল্লি টানাপোড়েনে অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বিকল্প দেশে ঝুঁকছে বাংলাদেশ। আপাতত মন্দের ভালো বলছেন বিশ্লেষকরা। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম। আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। যাচ্ছি পুরো খবরে। দেশে মোট ভোটার ১২,৩৬,৮৩,০০০। এর মধ্যে পুরুষ ভোটার ৬,৩৩,৩০,১০৩ ও নারী ৬,৩,৫২,৪১৫ জন। নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকা প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে। এমআর আসাদের রিপোর্ট। নির্বাচনের দিনক্ষণ নিয়ে আলোচনা সমালোচনার মধ্যেই প্রকাশ হল খসড়া ভোটার তালিকা। নির্বাচন কমিশন প্রকাশিত তালিকায় ভোটার প্রায় ১২,৩৭,০০,০০০। ভোটার বৃদ্ধির হার ১.৫%। তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৯৯৪। আজকে যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে সেখানে ভোটার সংখ্যা ১২,৩৬,৮৩,৫১২। ভোটার তালিকা প্রকাশের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, মৃতদের তালিকায় রাখা সহ জনপ্রতিনিধিদের প্রভাবে পূর্বে তালিকা শুদ্ধ থাকেনি। তথ্য সংগ্রহকারী বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ করতে যায় কোনো একজন জনপ্রতিনিধি বা স্থানীয় কোনো ব্যক্তি, উনি ওনার নিজের ভোটার যারা আছে 18 বছর হয়তো পূর্তি হয় না, বয়স বাড়ায় তাকে তালিকাভুক্ত করে ফেলে। যারা গতকালকে 18 বছর বয়ঃপ্রাপ্ত হয়েছেন কিন্তু ভোটার তালিকায় সন্নিবেশিত হন নাই, তাদেরকে ভোটার তালিকায় সন্নিবেশিত করা এবং এই সংখ্যাটাকে আমাদের এই ভোটার তালিকায় সন্নিবেশ করতে কোনো আইনি জটিলতা নাই। সংস্কার কমিশনের সঙ্গে ইসির কার্যক্রম সাংঘর্ষিক হবে না উল্লেখ করে ১৭ বছর বয়সীদের ভোটার করা বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্যের অপেক্ষার কথা জানান সানাউল্লাহ। যদি এটা নিয়ে ভবিষ্যতে কোনো রাজনৈতিক মতৈক্য হয় এবং এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়, সংবিধানে কোনো পরিবর্তন আসে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব। সংস্কার কমিশনের প্রস্তাবের সাথে কোনো ওভারল্যাপ হবে কিনা আমরা তা মনে করছি না, কারণ সংস্কার কমিশন যে সংস্কার প্রস্তাবই দেন না কেন, ভোটার তালিকা তো একটা লাগবে। ১ বছরের মধ্যে সব কাজ শেষ করতে গিয়ে জটিলতা সৃষ্টির আশঙ্কা নাকচ করে দেন আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এই কমিশন দায়িত্ব গ্রহণের পরে পরিবর্তিত পরিস্থিতিতে একটা শুদ্ধ ভোটার তালিকা ছাড়া আমরা কনফিডেন্ট বোধ করছি না। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। শুধু ব্যক্তি নয়, জনস্বার্থে ব্যবসা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সামাজিক ব্যবসার মাধ্যমে পরের স্বার্থ রক্ষা সম্ভব। সকালে সংসদ ভবনের উন্মুক্ত চত্বরে জাতীয় সমাজসেবা দিবসের আলোচনায় এসব কথা বলেন তিনি। সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি মন্তব্য করে মানুষের ব্যক্তি সত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব বলে মত দেন প্রধান উপদেষ্টা। এটাতে যেন মনে না হয় সমাজ সেবাটা শুধু এই মন্ত্রণালয়ের কাজ। মন্ত্রণালয়ের কাজ হলো সবাইকে স্মরণ করিয়ে দেওয়া। আরেকটা অংশ আমাদের মধ্যে আছে পরের জন্য সেবা, পরস্বার্থে কাজ করা। নিঃস্বার্থে যেরকম ব্যবসা করা যায়, পরের স্বার্থেও ব্যবসা করা যায়। যে ব্যবসার থেকে আমি নিজে 1 পয়সাও মুনাফা নেব না, যাবতীয় যা কিছু করছি পরের স্বার্থে করছি। পৌষের শীতে কাঁপছে দেশ। শীতের অনুভূতির এমন পরিস্থিতি আর 3 দিন পর্যন্ত অব্যাহত থাকবে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আর কুয়াশা কেটে গেলে শৈত্যপ্রবাহের আশঙ্কা আছে বলে জানায় দপ্তরটি। এদিকে তীব্র শীতে বিপর্যস্ত নিম্ন ও সীমিত আয়ের মানুষের জীবন জীবিকা। গরম কাপড়ের অভাবে অনেকে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। আবার শীত আর বায়ু দূষণের সঙ্গে পাল্লা দিয়ে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। কামাল হোসেনের ক্যামেরায় শীতের খবর জানাচ্ছেন উষা ফেরদৌস।
কুয়াশাচ্ছন্ন নদীর পাশে শিকারী মাছরাঙার স্থির বসে থাকা, আর একটু পরে জলে নেমে মাছ ধরা, নদীর পাশ ধরে খাবারের খোঁজে শালিকের হাঁটাহাঁটি, আর নোঙর করা নদীতে পাতিকাকের স্থির বসে থাকা অথবা পৌষের আকাশ জুড়ে গাংছিলের ওড়াউড়ি, এসবই শীত জড়ানো প্রকৃতির সরব উপস্থিতি। শীতে নিম্ন আয়ের মানুষেরা আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। আগুনই যেন শেষ ভরসা গরম কাপড় না থাকা মানুষের। শীত দেখছে কষ্ট হয় গরিবের, নাইগে কম্বল নাইগে কিছু সালা গত্তা হুতে থাকি ঘরের ভিতরে। কুয়াশার জন্য কাজ চলে না, রোদে কাজ যাইতে পারে না। আমাদের গরিব মানুষই না খাওয়া খাইটা খাওয়ার মানুষই ঠান্ডার জন্য কাজ করতে পারে না। এদিকে শীতে আরও বিপাকে পড়েছেন মাঝি মাল্লারা। নদীর শীতল বাতাস শীতের অনুভূতি বাড়িয়ে দিচ্ছে বহুগুণ। শীতের মধ্যে তো মনে করেন কত কিনি আয় পারে, কত কিনি আয়ই পারে না, বুঝছেন। শীতের মধ্যে বহুত কষ্ট। আমাকে তো ফেটে ভোগ, আমরা গরিব মানুষ, বয়ে থাকলে তার কেউ 10 টাকা দিয়ে আমাকে সাহায্য করবো না। এই কারণে এত শীতের রাতের মধ্যে রাতে 4টার সময় উঠে কাজ আইতে হয়েছে। তীব্র শীতে খেটে খাওয়া মানুষের কষ্টের যেন শেষ থাকে না। সূর্য ওঠার আগে থেকেই কাজে যোগ দেন জীবিকার তাগিদে। সকাল 5টার থেকে কাজ করতেছি, মনে করেন যে এই সারাদিন এইভাবে করা লাগবে। কষ্ট তো হয়, জ্বর, মাথা ঠান্ডা। এদিকে শীত আর বায়ু দূষণের সঙ্গে পাল্লা দিয়ে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। দেশও তার কাজ থেকে বঞ্চিত হবে, তার দেখা যাবে যে কর্মক্ষেত্র থেকে অ্যাবসেন্ট থাকতে হচ্ছে, অথবা দেখা যাবে যে অকাল মৃত্যুর দিকে ঝুঁকে যাচ্ছে। বর্তমান যে কুয়াশা, এটি ভারতের দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মূলত উত্তরাঞ্চল দিয়ে। তাই শুধু রাজধানী নয়, উত্তরের এলাকাগুলোতেও শীত বাড়ছে। সারা দেশে ঘন কুয়াশা রয়েছে এবং এই ঘন কুয়াশাটা যেটা হচ্ছে সুদূর দিল্লি থেকে শুরু করে উত্তরপ্রদেশ, বিহার, তারপর হচ্ছে বাংলাদেশের মেজর পার্ট এই ঘন কুয়াশা রয়েছে। আর এই ঘন কুয়াশার কারণে দিনের তাপমাত্রা অনেক কমে গেছে। চুয়াডাঙ্গা মৃদু আকারে আছে। আমরা বেসিক্যালি মিনিমাম 3টা ডিভিশন যদি তাপমাত্রা 10-এর নিচে নেমে যায় এবং 2 দিন যদি কন্টিনিউ হয়, সেই ক্ষেত্রে আমরা 70 বলি। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। উত্তর জনপদের শীতের খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিবেন পঞ্চগড় প্রতিনিধি জামিল চৌধুরী। ডলার নিশ্চয়ই যুক্ত হতে পেরেছেন। পঞ্চগড়ের শীতের পরিস্থিতি জানতে চাই আপনার কাছে। এখানে শীতের তীব্রতা দিন দিন বেড়েই চলছে এবং পৌষ মাস এই শীত এত বেড়ে গেছে যে এখানে সাধারণ মানুষ, নিম্ন আয়ের মানুষ যারা আর কি, তারা ঘর থেকে বের হতে পারতেছে না। এবং গতকালকেও যে অবস্থা ছিল, গতকাল সারাদিন কুয়াশা এবং শীতের কনকনে ঠান্ডা অনুভব ছিল এবং লোকজন ঘর থেকে বের হতে পারে নাই। আজকে সকাল থেকেই সূর্য উঠে নেই, তবে একটু আগেই এই সূর্যের একটু দেখা মিলেছে। এবং সব থেকে যেই সমস্যাগুলি হচ্ছে, এখানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গিয়ে আমি দেখতে পাই যে বয়স্ক ও শিশু রোগী সংখ্যা দিন দিন বেড়েই চলছে এবং ডাক্তাররা জানিয়েছেন বয়স্ক ও শিশুদের প্রতি যত্নশীল হওয়ার জন্য। পঞ্চগড়ে যে আবহাওয়া অফিস তেঁতুলিয়া আবহাওয়া অফিস, ওনারা বলেছেন যে এখানে শীতজনিত কারণে যে শীতের যে টেম্পারেচার, এটা এর মধ্যেই হয়তো আরো একটু নেমে যেতে পারে। যেমন গতকালকে পঞ্চগড়ে যে তাপমাত্রা ছিল 11.6 ডিগ্রি সেলসিয়াস এবং আজকে তাপমাত্রা রেকর্ড করা হয় সকাল 9টার সময় 11.3 ডিগ্রি সেলসিয়াস। এবং পঞ্চগড়ের সার্বিক অবস্থা যেটা আপনাকে বলি, যে এখানে শীতপ্রবণ এলাকা, এই যে নিম্ন আয়ের মানুষগুলো যারা বিশেষ করে বিভিন্ন শ্রমিক, হোটেল শ্রমিক, রিক্সা শ্রমিক, যারা প্রতিদিন এই কাজের জন্য বের হতে হয় তাদেরকে, এবং তারা শীতের কারণে কিন্তু এই মানুষগুলি কাজে যেতে পারতেছে না। এবং এখানে যে শ্রমিক, বিভিন্ন শ্রেণীর যে শ্রমিকরা আছে, বিশেষ করে এখন কিন্তু এই যে শীতের কারণে চা শ্রমিক এবং যে শীতকালীন মৌসুমি ফসল, যে এই ফসলগুলি মানুষ এখন ভুট্টা কাটতেছে, শীতের কারণে তারা কিন্তু আবার খেতেও যেতে পারতেছে না। সর্বোপরি এখানে যে শীতের যে অবস্থান, এবং সরকারিভাবে পঞ্চগড় জেলা প্রশাসন এ পর্যন্ত 12,000 শীত বস্ত্র সাধারণ নিম্ন আয়ের ছিন্নমূল্য মানুষের মাঝে বিতরণ করেছে এবং 33 লক্ষ টাকা শীত বস্ত্র কেনার জন্য জেলা প্রশাসনের কাছে আছে এবং তারা আবার নতুন করে চাহিদাপত্র পাঠিয়েছেন। এবং পঞ্চগড়ের যে শীত প্রবণ এলাকার যে মানুষগুলির যে অবস্থা আর কি, যে তারা আসলে যে শীতের
যে সময়গুলো সারাদিনে আপনার গিয়ে সূর্য না উঠলে, এবং বিশেষ করে যে বাড়ি ঘরে যে মহিলারা যে কাজ করে ওনাদের অবস্থা থাকে যে ছোট বাচ্চা যাদের আছে তারা কিন্তু এই শীতের মধ্যে এই ঠান্ডা পানিতে কাজ করতে হয়, তারাও কিন্তু আপনার গিয়ে সমস্যার মধ্যে পড়ে গেছে। এবং সর্বোপরি এই জেলায় শীতের এই আগমনটা আপনার গিয়ে সবার আগেই শীতের আগমনটা চলে আসে এবং যায় কিন্তু সবার শেষে কিন্তু, এবং সব মিলে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। পঞ্চগড় থেকে জামিল চৌধুরী ডলার শীতের খবর নিয়ে যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটে অচল হয়ে পড়ার সোয়া 4 মাস পর সীমিত পরিসরে সচল করা হয়েছে শেরপুর জেলা কারাগার। এখন থেকে গ্রেফতার করা আসামিদের শেরপুর জেলা কারাগারে আনা হবে বলে জানিয়েছেন জেল সুপার। মইনুল হোসেন প্লাবনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। 5 আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর শেরপুর জেলা কারাগারে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ চালায় দুর্বৃত্তরা। এতে কারাগার থেকে পালিয়ে যায় সাজাপ্রাপ্ত সহ বিভিন্ন মামলার 518 বন্দী। লুট হয় কারাগারে অস্ত্রগুলি। এরপর থেকে বন্ধ হয়ে যায় জেলা কারাগারের সকল কার্যক্রম। গণপূর্ত বিভাগের মাধ্যমে 1,60,00,000 টাকা ব্যয়ে কারাগারের সংস্কার কাজ শুরু হয়। ইতিমধ্যে সংস্কার কাজের 90% শেষ হয়েছে। তাই প্রাথমিক পর্যায়ে সীমিত পরিসরে কারাগারটি সচল করা হয়েছে। এতে ভোগান্তি কমেছে আসামি পক্ষের স্বজনদের। যারা জেলখানাতে আছে তাদের দেখতে যাইতে হইতো, অনেক অসুবিধা হইতো। আমাদের আর জামালপুর যাইতে হয় না, এই একটা সুবিধা হয়েছে। আমরা এই সুবিধাটা পাচ্ছি শেরপুর জেলখানা চালু হওয়াতে। এখন থেকে গ্রেফতার আসামিদের শেরপুর জেলা কারাগারে আনা সহ জামালপুরে থাকা শেরপুরের বন্দীদের এখানে আনা হবে বলে জানিয়েছেন জেল সুপার। শেরপুর থেকে 13 জন বন্দীকে কারাগারে প্রবেশ করিয়ে কারাগারটি চালু করেছি। জামালপুরে যে বন্দীগুলি আছে তারা এখানে শেরপুরে আদালতে হাজিরা দিয়ে কারাগারে আসবে। এদিকে জেলা কারাগার চালু হওয়ায় জেলার আইন শৃঙ্খলার উন্নতির পাশাপাশি আদালতের জটিলতা কমবে বলে জানান এই আইন কর্মকর্তা। এবং অনতিবিলম্বে সরকার এই জেলখানাটা পুরোপুরি আবার যোগ্য করার কারণে যে আমাদের শিবপুরের আইন শৃঙ্খলা পরিণতি অবশ্যই আগের জন্য অনেক ভালো হবে এবং আমাদের সব আইন আদালতের কাজকর্ম করার জন্য অনেক সুবিধা হবে। কারাগারটি চালু হওয়ায় আসামি নিয়ে বাড়তি ভোগান্তি লাঘব হবে বলে মনে করেন কর্তৃপক্ষ। তাহসিন তারিন, মোহনা সংবাদ। পোষ্য কোটা বাতিল সহ 3 দফা দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিস্তারিত জানবো সহকর্মী সানিউল আলম রাজুর কাছ থেকে। রাজু, সেখানকার সবশেষ পরিস্থিতি আপনার কাছে জানতে চাই। দাঁড়িয়ে আছি এখানে। তারা সকাল 10টার সময় তালা ঝুলিয়েছে পোষ্য কোটা বাতিলের দাবিতে। তবে এই দাবি কিন্তু গত 1 মাস থেকে তারা বিভিন্নভাবে প্রশাসনকে জানালেও প্রশাসন কিন্তু এটির কোনো সুরাহ এখন পর্যন্ত দেয়নি। তবে একটি সুরাহ দিয়েছে যে তারা 1% রেখে পোষ্য কোটা যে বাতিলের দাবি সেটি তাদেরকে বললেও তারা কিন্তু এই দাবি মানেনি। আমি এখন এই মুহূর্তে রাজশাহী প্রশাসন ভবনের সামনে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী প্রশাসন ভবনের সামনে তালা মেরেছে। তাদেরকে প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তারা ভিতরে রয়েছে এবং যারা পোষ্য কোটা বাতিলের দাবি করছেন ছাত্ররা, তারা সেই প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ করছেন। আমি একজনের সঙ্গে কথা বলবো যে এই পোষ্য কোটা বাতিলের দাবি আসলে তারা কিভাবে পালন করবেন এবং কতদিন যাবত দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সহকর্মী সানিউল আলম রাজু যোগ দিয়ে আমাদেরকে জানানোর চেষ্টা করছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি। রাজু, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দিল্লির একঘেয়েমিতে তলানিতে নেমেছে বাংলাদেশ ভারত সম্পর্ক।
আমদানি রপ্তানি বন্ধ এবং পর্যটক ভিসা বন্ধ থাকায় ধস নেমেছে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে। অন্যদিকে নিজেদের অর্থনীতি সচল রাখতে তাইওয়ান, থাইল্যান্ড, পাকিস্তান সহ অন্য দেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বিশ্লেষকরা বলছেন এটি আপাতদৃষ্টিতে মন্দের ভালো হলেও এসব দেশ কখনোই ভারতের বিকল্প হতে পারে না। বিস্তারিত কাজী শাহরিনের বিশেষ প্রতিবেদনে। ভারত বাংলাদেশ সম্পর্ক শুধু রাজনৈতিক কারণেই গড়ে ওঠেনি, বরং দুই দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে উভয়কে প্রয়োজন। বাংলাদেশকে 3 দিক থেকে ঘিরে রেখেছে ভারত, ফলে আমদানি রপ্তানি প্রক্রিয়াও তুলনামূলক সহজ ও কম ব্যয়বহুল। তাই ভৌগোলিক কারণেই দুই দেশের মধ্যে সুষম বাণিজ্য সম্পর্ক গড়ে ওঠে। গেল 5ই অগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে চির ধরেছে। কেবল অগস্ট মাসেই ভারত থেকে রপ্তানি এক লাফে কমে যায় প্রায় 28%। শেখ হাসিনার পতনে দিল্লির একগুঁয়েমির কারণে থমকে যায় আমদানি রপ্তানি, কিন্তু অর্থনীতি টিকিয়ে রাখতে এই সুযোগে পাকিস্তান তার বাণিজ্য সম্প্রসারণের হাত বাড়িয়ে দেয়। বাংলাদেশের অনেক ব্যবসায়ী চোখ ফেরান তাইওয়ান, থাইল্যান্ডের মতো দেশে। শিপিং এবং আমাদের পণ্য আমদানি এবং রপ্তানি পাকিস্তানের সাথে আগেও ছিল, এখনো আছে। ভারত থেকে পণ্য আমদানি কমে যাওয়ার ফলেই বিকল্প হিসেবে পাকিস্তানকে বেছে নিয়েছে বাংলাদেশ। এমন প্রশ্নের জবাবে এই বিশেষজ্ঞ বলেন, কোনো দেশই অন্যের বিকল্প হতে পারে না। এক্ষেত্রে কিন্তু পাকিস্তান ভারতের বিকল্প হিসেবে নয়। আমাদের যে বাস্তবতা, ভারত আমাদের 3 দিকে আছে, আমাদের অনেক পণ্যই ভারত থেকে আমদানি করাটা সহজ হয়। পর্যটক ভিসা বন্ধের ফলে বাংলাদেশের চেয়ে বেশি লোকসানে পড়েছে ভারত। পর্যটকের অভাবে তলানিতে নেমেছে পশ্চিমবঙ্গের হোটেল মোটেল ব্যবসা। ক্রেতা সংকটে হাত গুটিয়ে বসে থাকতে হচ্ছে নিউ মার্কেট সহ আশেপাশের বিপণী বিতান মালিকদের। কলকাতা, যেটাকে মিনি বাংলাদেশ বলা হয়, সেটা কিন্তু কার্যত এখন অনেকটাই তাদের ইকোনমিক অ্যাক্টিভিটিস এফেক্টেড হচ্ছে। অর্থনীতির চাকা সচল রাখতে ঢাকা দিল্লির সম্পর্কের উন্নয়নকে গুরুত্ব সহকারে দেখা উচিত বলে পরামর্শ দেন অধ্যাপক লাইলুফার ইয়াসমিন। ভারত একটি বৃহৎ রাষ্ট্র হিসেবে তার দায়িত্ব কিন্তু অনেক আছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। নরসিংদী পৌরসভায় বর্জ্য অপসারণে নেই কোনো স্থায়ী ডাম্পিং স্টেশন, ফলে মহাসড়কের পাশে আবর্জনার স্তূপে যানবাহন চলাচলে বাধা সহ দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা। বর্জ্যের স্তূপে মশার উপদ্রবে বেড়েছে ডেঙ্গু সহ নানা রোগবালাই। স্থায়ী ডাম্পিং স্টেশন করার আশ্বাস দিয়েছে পৌর প্রশাসক। মাহবুবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। নরসিংদী পৌরসভায় 2 লক্ষাধিক মানুষের বসবাস। প্রতিদিন গড়ে প্রায় 500 টন বর্জ্য তৈরি হয় এখানে। কিন্তু পৌরসভাটি প্রতিষ্ঠার 52 বছরেও বর্জ্য ব্যবস্থাপনার জন্য নেই কোনো নিজস্ব ডাম্পিং স্টেশন। ফলে যত্রতত্র বর্জ্য ফেলায় পরিবেশের জন্য ক্ষতির পাশাপাশি মানুষের স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে। এদিকে গত 2 মাস যাবৎ বাসাবাড়ি থেকে পৌরসভা তেমন কোনো বর্জ্য না নেওয়ায় অনেক বাড়ি বর্জ্যের স্তূপে পরিণত হয়েছে। বর্জ্যগুলো উন্মুক্ত স্থানে ফেলায় পরিবেশ দূষণের পাশাপাশি বাড়ছে নানা রোগবালাই, আর পথচারী সহ আশেপাশের মানুষের পোহাতে হচ্ছে দুর্ভোগ। ময়লার জন্য আমরা দোকানদারি করতে পারি না, আমাদের গন্ধ শুধু। আমরা ময়লা অনেকবার বলছি, যাতায়াত করাটা খুবই আমরা কষ্ট হইতেছে। হ্যাঁ, ছাত্রছাত্রীরা যাওয়া হওয়ায় খুবই একটা সমস্যা। থাকতে পারি না, বর্তমান যে আমাদের পৌরসভার যে দায়িত্ব যিনি আছেন, ওনার কাছে আমি অনুরোধ করবো যে অতি শীঘ্রই যাতে এই ময়লাটা অন্য কোথাও ট্রান্সফার করার ব্যবস্থা করে। পৌরবাসীর দুর্ভোগ লাঘবে ডাম্পিং স্টেশন করার উদ্যোগ দ্রুত নেওয়া হবে বলে জানান পৌর প্রশাসক। ডাম্পিং স্টেশনের বা নতুন কোনো জায়গায় আমাদের ময়লা সরিয়ে নেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে তো বিকল্প জায়গা প্রয়োজন। আমরা এলাকাবাসী বা পৌরবাসীর সাথে বা সংশ্লিষ্ট এলাকাবাসীর সাথে আলোচনা ক্রমে, তাদের সুবিধা বিবেচনা করে তাদের সাথে আলোচনা ক্রমেই আমাদেরকে সেরকম একটি সুবিধাজনক স্থান নির্বাচন করতে হবে। স্থায়ী ডাম্পিং স্টেশন নির্মাণ সহ মহাসড়ক থেকে ময়লা আবর্জনা দ্রুত অন্যত্র সরিয়ে নিয়ে পরিবেশ রক্ষা সহ রোগবালাই থেকে মুক্তি চাই পৌরবাসী। আফরিন পপি, মোহনা সংবাদ। আলু চাষ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাঁদপুরের কৃষকরা। সঠিক সময়ে আলুর ফলন তুলতে দিনরাত জমিতে কাজ করছেন তারা। চাষিরা বলছেন সার, বীজ সহ সব উপকরণের দাম বেশি, ফলন ভালো হলেও লাভ নিয়ে চিন্তায় থাকেন তারা। রফিকুল ইসলাম বাবুর প্রতিবেদন, জানাচ্ছেন বুসরাত জাহান।
বাজার মূল্য ভালো থাকায় চাঁদপুরে কৃষকরা ব্যস্ত সময় পার করছেন আলু চাষ নিয়ে। শীতের এই সময়টা আলু চাষের উপযোগী হওয়াতে জেলার ৮ উপজেলার কৃষকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিরলসভাবে কাজ করছেন। অন্য বছরের তুলনায় এবার আলু চাষ বেশি হওয়ায় বীজ, সার, কীটনাশক সহ সব জিনিসের দাম বেশি। সরকারিভাবে বিনামূল্যে কৃষকদের সার বীজ দিলে তারা উপকৃত হতো। আলু অনেক পোষায় না, সরকার কোনো আঙ্গরে এমন একটা সাহায্য করে না যে কীটনাশক সার দিলাম বীজ দেয় না। সারের দাম বেশি, ওষুধের দাম বেশি, বীজের দাম বেশি, সবকিছুর দাম বেশি। আলু বীজটা বা সার ওষুধটা আমরা সরকারিভাবে যদি আমরা পাই, কিছু পাইলে আমরা হয়তো চাষ বেশি করতে পারি বা ফলন বেশি পাই। আমরা মনে হয় না এবার বেশি লাভবান হইতে পারবো। স্থানীয় কৃষকদের সাথে যোগাযোগ করে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। উপজেলায় কৃষি অফিসার যারা আছে এবং উপশহরে সহকারী কৃষি কর্মকর্তা যারা আছে তাদেরকে আমরা নিয়মিত মাঠ পরিদর্শন এবং কৃষকের সাথে যোগাযোগ করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশনা প্রদান করেছি। গতবারের তুলনায় আরো লাভবান হবেন এই আশায় কৃষক এবার আলুর আবাদ আরো বৃদ্ধি উত্তরোত্তর করছেন। চাঁদপুর জেলার ৮ উপজেলায় এবছর আলু আবাদের লক্ষ্যমাত্রা ৭,৫৯০ হেক্টর জমি। ইতোমধ্যে ৬,৫০০ হেক্টর জমিতে আলু আবাদ করেছে কৃষকেরা। বুশরাত জাহান, মোহনা সংবাদ। ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও ২৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। এখন পর্যন্ত মোট প্রাণহানি ৪৫,৫৫৩ জন। এদিকে পার্লামেন্ট থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন সাবেক ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। চলমান সংকট আর নিরাপত্তাহীনতায় এক বছরে ৮২,০০০ ইসরায়েলি দেশ ত্যাগ করেছেন। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। গাজার জাবালিয়া, নুসেরাত সহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বিমান হামলা চালিয়ে আরও ২৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এতে ৪৫,৫৫৩তে উন্নীত হয়েছে প্রাণহানি। লাগাতার হামলা এবং বিধিনিষেধের কারণে উপত্যকাটিতে দেখা দিয়েছে চিকিৎসা ও খাদ্য সংকট। আশ্রয়কেন্দ্রগুলোতে গাদাগাদি করে একবেলা খেয়ে মানবেতর দিন কাটাতে বাধ্য হচ্ছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। এদিকে পার্লামেন্ট থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। গেল নভেম্বরে গাজায় যুদ্ধ পরিচালনার পদ্ধতি নিয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে মতবিরোধের জেরে প্রতিরক্ষা প্রধান হিসেবে বরখাস্ত হন তিনি। নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন ইসরায়েলি নাগরিকরা। সরকারি পরিসংখ্যান দপ্তরের তথ্য মতে ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশ ত্যাগ করেন ৮২,০০০-এর বেশি নাগরিক, যা আগের বছরের তুলনায় ৩ গুণ বেশি। এছাড়া গেল বছরে ইসরায়েলের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ১.১%, যা গত এক দশকের মধ্যে সর্বনিম্ন। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। এবার খেলার খবর। বিপিএল এর টিকিট প্রাপ্তিকে কেন্দ্র করে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে ফের অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সহকর্মী মুদাসসির আলী আছেন সেখানে, চলে যাচ্ছি তার কাছে। মুদাসসির, ঠিক কি ঘটেছে? দর্শকরা কি ঢুকতে পেরেছেন স্টেডিয়ামে? বিস্তারিত আপনার কাছে জানতে চাই। কিন্তু অগ্নিকাণ্ড ঘটেছে, এটি হচ্ছে মিরপুর স্টেডিয়ামের সুইমিং পুল সংলগ্ন হচ্ছে গেট। যে গেটের কাছে কিন্তু টিকিটের জন্য অস্থায়ী টিকিট কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে। ঘণ্টাখানেক আগে কিন্তু অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং এখানে কিন্তু বিক্ষুব্ধ জনতা সহিংসতার মাধ্যমে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটায়। যেটি হয়েছে যে টিকিটের জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে কেটেছেন ভক্তরা এবং টিকিট পাচ্ছিলেন না। এর পাশাপাশি কিন্তু টিকিটের কিন্তু অনেক উচ্চ মূল্য ছিল, এ কারণেই কিন্তু তারা বেশ কেটে গিয়েছিল এবং টিকিটের যে ব্যবস্থা ছিল তার সঙ্গে কিন্তু বাদ বিতণ্ডা জড়িয়ে একসময় সহিংসতা হয়। সহিংসতা দেখে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। তো আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে এসেছে এবং অগ্নিকাণ্ডটি যখন ঘটেছে তখন কিন্তু ফায়ার সার্ভিস আসতে বেশি একটা সময় লাগেনি, যেহেতু খুব কাছে ফায়ার সার্ভিসের অফিস। তো তারা অগ্নিকাণ্ডে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তো আমরা এখন একটু চেষ্টা করব কয়েকজন মানুষের সঙ্গে কথা বলার যারা টিকিটের জন্য দাঁড়িয়ে আছেন। আমরা যদি একটু দেখি, আপনি কখন এসেছেন এখানে? বলা থেকে ভোর ৫টা থেকে টিকিট পাননি? আপনি আচ্ছা, এখানে তো ঘটেছে, তো আপনার টিকিটের অভিযোগ করেছেন, তো এই বিষয়ে তিনি কিছু বলছেন?
খেলাটা কাটতে না কিনে টিকিটের অরিজিনাল দাম হলো যে ভাই দাম থেকে 800 টাকা কেন এগুলো কেন দাম কিন্তু এগুলো করছে অন্যান্য কাউন্টারে কি দিয়েছিলেন শুধু এই কাউন্টারে আপনারা খেটেছেন এখন কাউন্টারে গিয়েও টিকিট পাননি পুরো যে হলের ভিতরে টিকিট কাটতে গেছিলাম 800 টাকা করে আমাদের টিকিটের দাম বলছি আমরা যে খেলা দেখতে তো যেটা আর কি ওনারা বলছেন যে টিকিটের উচ্চ মূল্যের পাশাপাশি অতিরিক্ত দাম দিয়েও যখন টিকিট পাচ্ছেন না তখনই কিন্তু তারা বেশ বিক্ষুব্ধ হয়েছেন এবং একসময় সহিংসতা জড়িয়ে এই অপ্রীতিকর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এসেছে। এখন কিন্তু তেমন কোনো ভয়াবহ পরিস্থিতি নেই, যদিও এখন মানুষ মূলত পশ্চিম বরিশাল খেলা। জি মুদাসির, আপনাকে ধন্যবাদ। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। দোসরা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রম শুরু 20 জানুয়ারি। ব্যক্তি নয় জনস্বার্থে ব্যবসা করা উচিত, সমাজসেবা দিবসে বললেন প্রধান উপদেষ্টা। মানবিক সত্তা জাগ্রত করার আহ্বান। সারা দেশে জেঁকে বসেছে শীত। চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ 9-এর ঘরে। কুয়াশা কাটলেই নামবে শৈত্যপ্রবাহ। এবং ঢাকা দিল্লি টানাপোড়েনে অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বিকল্প দেশে ঝুঁকছে বাংলাদেশ। আপাতত মন্দের ভালো বলছেন বিশ্লেষকরা। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল 5:30। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।